বিপ্লব যেভাবে বেহাত হলো, উপদেষ্টা কারা নিয়োগ দিল? হাসিনার পতনের পর থেকে একটি প্রশ্নের উত্তর আমরা কখনোই পাইনি যে এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা যারা হয়েছে তাদেরকে কারা নির্বাচন করেছিল। সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার স্ট্যাটাস থেকে জানা গিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার কীভাবে গঠন করা হয়েছিল। এর পেছনে মাস্টার প্ল্যানার কারা ছিল। তার ভাষ্যমতে আওয়ামী সরকারের পতন নিশ্চিত হলে হাসিনার হাতে নিয়োগপ্রাপ্ত ডিজিএফআই কর্তারাই ডক্টর নজরুল ইসলামকে ডেকে সরকার প্রধান হতে বলে। তাহলে প্রশ্ন আসে, ডক্টর ইউনূস কীভাবে প্রধান উপদেষ্টা হলেন? মূলত দুজন সমন্বয়ক আসিফ ও নাহিদের দাবির প্রেক্ষিতেই ডক্টর ইউনূসের নাম সম্মুখে আসে, নইলে ডক্টর নজরুলই প্রধান উপদেষ্টা হতো। অর্থাৎ দেখা যাচ্ছে ডক্টর ইউনূস ব্যতীত সবাই হাসিনার ডিজিএফআই মনোনীত উপদেষ্টা। বিপ্লবীরা কোথায় গেল? ডিজিএফআইয়ের তৎপরতায় অন্তর্বর্তী সরকার নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। মূলত দুজন ছাত্র প্রতিনিধিকে উপদেষ্টা পরিষদে স্থান দিয়ে তৎকালীন ডিজিএফআই ছাত্রদের মধ্যে ইস্পাত সম কঠিন একতার মধ্যে প্রথম ভাঙন ধরিয়ে দেয়। যেখানে এক একজন উপদেষ্টা নিয়োগ নিয়ে প্রথম কালো ও দিল্লি স্টার সহ অন্যান্য ভারতপন্থীরা ভয়াবহ রকমের লবিং ও ষড়যন্ত্র করেছে, সেখানে আসিফ ও নাহিদদের এত সহজে উপদেষ্টা পরিষদে জায়গা পাওয়ার কথা নয়। খেয়াল করে দেখুন, ছাত্ররা যদি সারা দেশের বিশ্ববিদ্যালয় থেকে দুজন করে প্রতিনিধি নিয়ে একটি কাউন্সিল গঠন করে উপদেষ্টা নিয়োগ দিত, তাহলে মোস্তফা সরোয়ার ফারুকী, সাখাওয়াত হোসেন, রিজওয়ানা, নজরুল ইসলাম এবং অন্যান্য যারা গত সরকারের সুবিধা পেয়েছে তারা কেউ উপদেষ্টা হতে পারত না। এমনকি ভারতপন্থীদের চাপে ছাত্র জনতার তীব্র আপত্তির মুখেও ফারুকী ও বশিরের মতো আওয়ামী সুবিধাভোগীদের উপদেষ্টা পরিষদ থেকে সরানো যায়নি। বিপ্লব বিরোধী কর্মকাণ্ড। যেহেতু ডিজিএফআই দ্বারা উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে, তাই এমন লোকদের নিয়োগ দেওয়া হয়েছে যারা কোনো ডাইনামিক ডিসিশন নিয়ে বিগত সরকারের বিচার করতে পারবে না, তাদের সেই গার্ডস নেই। ডিজিএফআই গণ্যমান্য ও কর্মঠ নামক প্যাকেটে সাজিয়ে ডক্টর ইউনূসের সামনে উপদেষ্টাদের উপস্থাপন করেছে মাত্র। বিপ্লব বিরোধিতার সবচেয়ে বড় উদাহরণ বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত না হওয়ার সিদ্ধান্ত। বাংলাদেশের 20 কোটি মানুষের একটাই দাবি ছিল, আর কিছু না হোক, বাংলাদেশকে পঙ্গু করে দেয়া সেই বিডিআর হত্যাকাণ্ডের প্রকৃত দোষীদের নাম জানা এবং এদের কঠিন বিচার করা। কিন্তু সেই প্রাণের দাবিকেই সর্বপ্রথম আঘাত এনে বলা হয় তদন্তের দরকার নেই, যদিও সেটা পরে মুখ রক্ষার্থে পরিবর্তন করেছে। কিন্তু আমাদের ধারণা, বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত বেশি দূর আঘাতে দেওয়া হবে না। আর একটি ডিসিশন নেওয়া হয়েছিল জুলাইয়ের বিপ্লবে অংশগ্রহণকারী ছাত্রদের বিচারের আওতায় আনা। পরে সিদ্ধান্ত কী হয়েছে সেটা বড় কথা নয়, কথা হলো এই সিদ্ধান্তগুলো কেন এবং কে নিয়েছিল। অতীতে সরকারের দোসররাই যেহেতু উপদেষ্টা নিয়োগ দিয়েছিল, তাই তারা এই ধরনের সিদ্ধান্ত নিতে পেরেছিল। যে ডিজিএফআই ভিনদেশের স্নাইপার দিয়ে দেশের মানুষকে খুন করার পারমিশন দিয়েছিল, বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার দিয়ে বিভিন্ন জায়গায় তাদের আনা নেওয়া করেছিল, সেই ডিজিএফআই এই অন্তর্বর্তী সরকার গঠন করেছিল। আর ঠিক এ কারণেই অতীত সরকারের সকল মন্ত্রী, এমপি, নেতা, আমলা, চোর, বদমাইশ সবাই ক্যান্টনমেন্টে আশ্রয় পেয়েছিল এবং এখনও ভিআইপি ট্রিটমেন্টে আছে। মানে কি, মূলত হাসিনা মনোনীত ডিজিএফআই এর কারণেই কোনো নেতা, এমপি বা মন্ত্রীর দুর্নীতির বিচার এখনও হয়নি। জেলা উপজেলা লেভেলে আওয়ামী কোনো সন্ত্রাসী আইনের আওতায় আসেনি। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলো কেন? হাসিনা পালিয়ে গেলে পুলিশ নিষ্ক্রিয় হয়ে যায়, আমলারা নিজে থেকেই হলিডে মোডে চলে যায় এবং ভিতরে ভিতরে নিজেদের উপার্জিত টাকা পাচার করতে থাকে। বড় বড় নামকরা বদমাইশ সাংবাদিক পর্যন্ত গত 6 মাস ধরে তাদের অ্যাকাউন্ট থেকে শত শত কোটি টাকা সরিয়ে নিতে পেরেছে। যদিও সেই ডিজিএফআই এর সদস্যরা আর নেই, কিন্তু তারা সকল লুটের সম্পত্তি পাচার করতে দিয়েছে এবং হাসিনার লেসপেন্সাররা যাতে বিচারের সম্মুখীন না হয় তার জন্য হাস্যকর সব মামলা দিয়ে এমন অবস্থা করে রেখে গেছে যে তাদের কোনোদিন জেল খাটতে হবে না। ছাত্র জনতা যে সকল আওয়ামী ফান্ডাদের পুলিশের হাতে তুলে দিয়েছিল, তারাও একদিন পরেই জামিন পেয়ে গেছে। এখান থেকে নিশ্চিতভাবে বোঝা যায় কেন এই সরকার মুখ থুবড়ে পড়েছে। এটা হয়েছে শুধুমাত্র আমলা, পুলিশ, বিচারক এবং উর্দিধারী সেনা নামের অসৎ দলীয় পান্ডাদের অসহযোগিতায়। গণহত্যার বিচার কি হবে? সত্যিকার অর্থে যদি নতুন সভ্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চান, তবে সারা দেশের টপ বিশ্ববিদ্যালয় এবং প্রধান কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে একজন ছাত্র এবং একজন ছাত্রী প্রতিনিধি নিয়ে একটি বিপ্লবী কাউন্সিল গঠন করতে হবে। তারা ডক্টর ইউনূস ব্যতীত বর্তমানে সকল উপদেষ্টাদের বহিষ্কার করবে। এরপর পরীক্ষা নিয়ে নিয়ে উপদেষ্টা নিয়োগ দিবে, যারা আগামী 2 বছর দেশ চালাবে। সর্বোপরি বিপ্লবী শক্তিকে ঐক্য ধরে রাখতে হবে। কোনো নির্বাচন হবে না যতদিন প্রতিটি মন্ত্রণালয়ের সকল লুটপাটকারী আমলা, থার্ড ক্লাস বিচারক, অসৎ দুর্নীতিবাজ, গুম খুনে জড়িত পুলিশ ও সেনা কর্মকর্তাদের বিচার না হবে। এটা যদি না করতে পারেন, তবে মনে রাখবেন, আওয়ামীদের নিষিদ্ধ করেন আর নাই করেন, আগামী নির্বাচন হবে তাদের টাকায়। তারাই খেলবে কোন এলাকায় বিএনপি জিতবে অথবা জামাতের কে এমপি হবে। ফলে তারা ক্ষমতায় না থাকলেও ক্ষমতা নিয়ন্ত্রণ করবে বর্ডারের ওপারে বা এপারে থেকে। তাদের বিচার তো বহু দূরের কথা, ভবিষ্যতে যা হতে পারে। এখন নিশ্চিত বলা যায়, আগামী নির্বাচন পর্যন্ত কিছুই হবে না। সংস্কার কিছুই হবে না বা হতে দিবে না। আগামী নির্বাচন হবে আওয়ামী লুটেরাদের টাকায়। তারা নিজেরা নির্বাচন করবে না, কিন্তু তাদের হাজার হাজার কোটি টাকা
তাদের এলাকার যেসব বিএনপি বা জামাতের এমপি হবে তাদের পিছনে খরচ করবে। আর এইসব বদমাইশেরা আওয়ামী টাকায় বিজয়ী হয়ে পতিত আওয়ামীদের কারো কোনো বিচার করবে না, উল্টো বিচার করতে গেলে বাধা দেবে। এজন্যই দ্রুত নির্বাচন চায় রাজনৈতিক দলগুলো। যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত আওয়ামী লুটেরারা গর্ত থেকে বের হয়ে তাদের অর্জিত হাজার হাজার কোটি টাকা উপভোগ করতে পারবে। প্রথম দিকে সন্দেহ থাকলেও এখন আমরা পুরোপুরি নিশ্চিত, গণঅভ্যুত্থান হাইজ্যাক হয়ে গিয়েছে ডিজিএফআই এবং সদ্য সাবেক জেনারেলদের মনোনীত পুতুল উপদেষ্টাদের নীরব সমর্থনে।